টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় সরকার যে তিনটি বিষয়কে গুরুত্ব দিয়ে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করবার জন্য যে লক্ষ্য অর্জনের জন্য সরকার কাজ করে যাচ্ছে, তার মধ্যে যে তিনটি বিষয়কে ফোকাস করা হয়েছে সেই তিনটি বিষয়ের মধ্যে একটি জনগণের স্বাস্থ্য সুরক্ষা দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং একই সাথে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং একই সাথে অর্থনৈতিক সুরক্ষার বিষয়টি, এই তিনটি বিষয়ের উপর সরকার জোর দিচ্ছে আগামীর টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায়। এই বিষয়গুলো নিয়ে বাংলাদেশ সরকার কি ভাবছে, বাংলাদেশের যে নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন তারা কি ভাবছেন, এই সবগুলো বিষয় নিয়ে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে আমরা প্রতিটি পর্বে আপনাদের সঙ্গে কথা বলবো। প্রতিটি বিষয়ে উঠে আসবে কিভাবে সরকার সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করতে পারেন, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা কী করে পৌঁছে দিতে পারেন। আজ আমরা কথা বলবো সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিয়ে। আজ আমাদের পর্বে যারা অংশগ্রহণ করবেন, যে দুজন আলোচক, তাদের মধ্য থেকে তাদেরকে পরিচয় করিয়ে দিতে চাই। প্রথমে আমার সঙ্গে আছেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ, স্বাগত আপনাকে। আরও একজন আছেন পুষ্টিবিদ ও বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের চেয়ারপারসন ডক্টর এস.কে. রয়, স্বাগত আপনাকে আমাদের অনুষ্ঠানে। তো আমরা এই পর্যন্ত আমরা যে বিষয়টি নিয়ে আজকে কথা বলবো, যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, সেই বিষয়টি আসলে এই বিষয়টি সরকার কি লক্ষ্যমাত্রা ঠিক করেছে এবং এই বিষয়টি আসলে কি সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কিভাবে আসলে নিশ্চিত করা যায়, এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছ থেকে জানবো আপনাদের মতামত। আসলে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা যে বিষয়টি সম্পর্কে আপনি আলোচনা শুরু করলেন, এটি জাতিসংঘের একটি যুগান্তকারী সিদ্ধান্ত। গত সেপ্টেম্বর মাসে পৃথিবীর প্রত্যেকটা দেশের সরকার প্রধানগণ একসাথে মিলে এই সিদ্ধান্তটা গ্রহণ করেছেন এবং আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, যিনি হলো জনপ্রিয় প্রধানমন্ত্রী, তিনিও এখানে ছিলেন এবং তিনি অত্যন্ত গর্বের সাথে উচ্চারণ করেছেন যে অন্যান্য টেকসই উন্নয়ন লক্ষ্যের পাশাপাশি সার্বজনীন সুরক্ষা কর্মসূচিও বাংলাদেশ অবশ্যই বাস্তবায়ন করবে নির্ধারিত সময়ের মধ্যে, এবং এই নির্ধারিত সময়টা 2030 সাল। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষায় যে বিষয়টা বলা হচ্ছে, সেটা যে কোনো দেশের প্রত্যেক নাগরিক ওই দেশে সর্বোচ্চ মানের যে স্বাস্থ্যসেবা অ্যাভেইলেবল, সেই স্বাস্থ্যসেবা পাবেন এবং এই স্বাস্থ্যসেবা পেতে যারা হতদরিদ্র অথবা গরিব, তাদেরও হলো তারা গরিব আরও দরিদ্র হবেন না। এবং এটার আরেকটা আসলে প্রধান শর্ত হলো যে তারা যখন স্বাস্থ্যসেবাটা গ্রহণ করবে, সরাসরি তাদের নিজের পকেটের পয়সা খরচ করতে হবে না। যেমন আমরা হলো শিশুদের টিকা দিচ্ছি, প্রত্যেক শিশুর টিকা পাওয়া একটা অধিকার। কাজেই আমরা যদি প্রথমে শুরু করি যে বাংলাদেশের সকল শিশু, শতভাগ শিশু হলো টিকা পাবে, আমরা যদি এটা নিশ্চিত করি বাংলাদেশের প্রসূতি মা যারা হলো গর্ভধারণ করবে, তারা গর্ভধারণ সংক্রান্ত সমস্ত সেবা অবশ্যই পাবে, শতভাগ মা পাবে। আমরা যদি এটা নিশ্চিত করি যে প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা বাংলাদেশের শতভাগ মানুষ প্রথমে পাবে, তাহলে কিন্তু আমরা ধীরে ধীরে আমরা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার দিকে যাচ্ছি এবং 2030 সাল পর্যন্ত আমরা এই ধরনের একটা অবস্থা তৈরি করব যে ধনী গরিব নির্বিশেষে প্রত্যেকেই হলো তার সর্বোচ্চ মানের যে সেবা, সেই সেবাটা হলো তারা পাবে। তাহলে কিভাবে পাবে? এটার অর্থ কিন্তু এই নয় যে ধনীরা বিনামূল্যে চিকিৎসা পাবে। বাংলাদেশের কিন্তু অনেক মানুষ এখন সচ্ছল এবং তারা অবশ্যই হলো পকেটের পয়সা খরচ করেই চিকিৎসা নিচ্ছে এবং ক্ষেত্র বিশেষে গরিব রোগীদেরও পকেটের পয়সা খরচ করেই হলো চিকিৎসা নিতে হচ্ছে। যখন আমরা সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা পুরোপুরি বাস্তবায়ন করব, তখন এই অবস্থাটা থাকবে না। ধনীরা প্রথমে ইন্স্যুরেন্সের মাধ্যমে আগেই হলো পে করবেন এবং যারা গরিব তাদেরকে কোনো পে করতে হবে না। এবং ইতিমধ্যেই আমাদের মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তর টাঙ্গাইল জেলার কালিহাতীতে এই ধরনের একটা কর্মসূচি শুরু করেছি এবং এতে যারা গরিব তাদেরকে আমরা হলো সরকার হলো প্রতি বছর প্রতিটা পরিবারের জন্য হলো 1000 টাকা করে হলো ইন্স্যুরেন্স পে করে এবং এর বিনিময়ে তারা হলো 50টা রোগের চিকিৎসা বিনামূল্যে পেয়ে যাচ্ছে। এবং সম্প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি 50টা রোগের জায়গা থেকে এটাকে আমরা 100 রোগে উন্নীত করব এবং আগামী মাস থেকে আরও 2টা উপজেলায়, এখন কালিহাতী উপজেলায় আছে, মধুপুর এবং ঘাটাইল উপজেলাও হলো এটা আসলে সম্প্রসারণ করা হবে এবং ধীরে ধীরে পুরো বাংলাদেশে এটা সম্প্রসারিত হবে। এই যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার এইটা আসলে গুরুত্বটা কোথায়? বাংলাদেশ একটা আশ্চর্য কান্ট্রি, আশ্চর্য দেশ। সে যেভাবে স্বাধীন হয়েছে এবং আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে এই বাংলাদেশকে খালি হাতে নেমে যেয়ে তারপরে স্বাধীন করেছেন, তার থেকে একটা বিস্ময়কর দেশ। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে গরিব তলাবিহীন ঝুড়ি দেশ বলে আখ্যায়িত, সেই দেশকে এখন মধ্যম শ্রেণীতে নিয়ে গেছে এবং এখানে সমস্ত আধুনিক জীবনযাত্রা, শিক্ষার মান সব কিছুতেই যে দ্রুত উন্নতি হচ্ছে, তাতে আমি মনে করি যে
কোনো কষ্টই না। আমাদের ডিজি মহোদয় বললেন কিভাবে সরকার তার বুদ্ধিমত্তা দিয়ে এই সমাধান একটা চ্যালেঞ্জকে মোকাবেলা করতে যাচ্ছে। এটা অবশ্যই হবে। আমাদের দেশে বঙ্গবন্ধুর স্থাপিত এই যে আমাদের হেলথ সিস্টেম, এই পৃথিবীর সবচেয়ে ভালো সিস্টেম এই আমাদের রুরাল হেলথ সেন্টার, এবং তারপরে মাননীয় প্রধানমন্ত্রী স্থাপিত এই যে কমিউনিটি ক্লিনিক, মানুষের দোরগোড়ায় স্বাস্থ্য, 13,000 কমিউনিটি ক্লিনিক এবং এই 500-এর উপরে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ডিস্ট্রিক্ট হসপিটাল, বিরাট কিন্তু সেবার সিস্টেম গভর্নমেন্টেরই আছে। এর পাশাপাশি এখন নন গভর্নমেন্ট অর্গানাইজেশনগুলো সাহায্য করছে, তারা এগিয়ে আসছে এবং তারা এদেশে কাজ করতে আসছে। এনজিও, ইন্টারন্যাশনাল এনজিও সেবাটা কি তারা দিতে পারছে না। এখন কথা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ার দেওয়ার জন্যই, প্রাথমিক স্বাস্থ্যসেবা দেওয়ার জন্যই আপনার রুরাল হেলথ সেন্টারগুলি, কমিউনিটি ক্লিনিকগুলো এস্টাবলিশ করা হয়েছে। প্রাইমারি হেলথ কেয়ার এমন ইম্পর্ট্যান্ট জিনিস যে তারপরে অন্যান্য রোগ কিন্তু বাড়তে পারে না, সেজন্য ওখানে অনেক কিছু করার আছে। যেমন এন্টিনেটাল কেয়ার, এখানে মাতৃমৃত্যু কমানো একটা ব্যাপার, মায়ের স্বাস্থ্য উন্নয়ন একটা ব্যাপার, সেখানে কিন্তু ওই গ্রামের দোরগোড়াতেই হচ্ছে। তারপরে যে টিকাদান কর্মসূচি সেটাও রয়েছে। তো সুতরাং আমাদের গভর্নমেন্ট যেটা করছে সেটা বরং মানুষ বেশি জানে না, কিন্তু বাইরের লোক দেখছে অঙ্ক করে যে বাংলাদেশ ধনী না গরিব, কিন্তু তার স্বাস্থ্যক্ষেত্রে এত অর্জন কি করে, মিরাকাল। তারা বলছে মিরাকাল। মিরাকাল আর কিছু না, গভর্নমেন্টের এবং নন গভর্নমেন্ট সেক্টরের যৌথ উদ্যোগ এবং গভর্নমেন্টের প্রুডেন্স, আন্তরিক কষ্ট। আমি প্রত্যন্ত অঞ্চলে যে দেখেছি কোনো উপজেলা স্বাস্থ্যকেন্দ্র থেকে কোনো রুগী কোনো দিন চিকিৎসা না হয়ে ফেরত যায় না। ডাক্তার যত বেলাই লাগে সেই রুগীটা, শেষ রুগীটা দেখে সে ছেড়ে দেয়। সুতরাং এইখানে ডাক্তারের হয়তো অনেক ডাক্তার অনুপস্থিত থাকে বা অনেক জায়গায় পদ খালি আছে, কিন্তু সেবা তারা দিয়ে যায়। হয়তো অনেক জায়গায় অ্যাম্বুলেন্স থাকে না, অনেক জায়গায় ঔষধ কিছু থাকে না, কিন্তু এগুলো ধাপে ধাপে গভর্নমেন্ট এখন খুব নজর দিচ্ছে। যেমন বলছেন যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা, যেটা হচ্ছে সেই লক্ষ্য অর্জনের 30 সালের মধ্যে আমরা সেই লক্ষ্য অর্জনের দিকে যাচ্ছি। সেই অর্জন করতে হলে গুরুত্বপূর্ণ দিকগুলো কি কি, এবং আরও একটি বিষয় যে সেই অর্জনগুলো কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে পর্যাপ্ত যেই পরিমাণ ব্যবস্থাপনা, যেমন ভালো ডাক্তার, নার্স, এই বিষয়গুলো কি এই প্রচুর জনগণ কি আছে কিনা, জনবল কি আছে কিনা? আপনি ঠিকই বলেছেন। একটা জিনিস ঠিক যে আশপাশের দেশ অনেকগুলির তুলনায় আমাদের অনুপাতটা একটু কম। যেমন বেশি লোকের জন্য একজন ডাক্তার বা বেশি লোকের জন্য একজন নার্স, এইটা রাতারাতি সম্ভব না, কিন্তু সরকার খুব সচেতন এবং দ্রুত এগুলো বাড়ানোর চেষ্টা করছে। আজাদ সাহেব বলতে পারবেন এটা। কিন্তু আমাদের বড় জিনিসটা হচ্ছে ইন্টিগ্রেশন। আমাদের একটা সিস্টেম আর একটা সিস্টেমকে হেল্প করে, সেই জন্য আমাদের দেশে অল্প টাকায় বেশি ফল আমরা পাই। রেগুলেটরি মেকানিজম, আপনি যদি কোনো নিয়ন্ত্রণের অধীন না থাকেন তাহলে আপনি যা খুশি তাই করবেন। তো সেরকম কোনো হাসপাতালে যদি চিকিৎসায় ঢোকেন আপনি, প্রাইভেট হাসপাতালে, তাহলে দেখা যায় জমি জমা ঘর বাড়ি বিক্রি হয়ে আপনি রাস্তায় বসে গেলেন। এইটাকে বলেছে ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার, যাতে হেলথ, স্বাস্থ্য রক্ষার জন্য ক্যাটাস্ট্রফিক এক্সপেন্ডিচার না হয়, সেটা WHO গভর্নমেন্টদেরকে বলেছে, ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি। আর একটা বলছে মানুষ যেন আরও গরিব না হয়। তো সেখানে সরকার কি করবে যে এই রেগুলেটরি মেকানিজমের দ্বারা সরকার যেরকম মূল্যে চিকিৎসা দিচ্ছে, বা ফর এক্সাম্পল একটা স্টুল বা ইউরিন টেস্ট করতে যেটুকু টাকা নিচ্ছে, কয় টাকা রিয়েজেন্ট লাগে, কতটুকু শ্রম যায়, এবং এই সরকার প্রফিট করে না, কিন্তু অন্য অর্গানাইজেশন যদি প্রফিট করে সে কয় % প্রফিট করবে। এখন তার রিয়েল কস্ট যেটা, তার উপরে তার একটা বেঁধে দেওয়া দরকার যে এত %। ভ্যাট ট্যাক্স যেমন সরকার নেয়, কিন্তু সে ওই 10%-এর বেশি, 7%-এর বেশি নেয় না, কিন্তু এই ভ্যাটটা সে প্রকাশ্যভাবে বলে মানুষ থেকে নেয়, নিয়ে আপনার রাস্তাঘাট তৈরি করে। কিন্তু অন্যান্য যারা প্রাইভেট হসপিটাল খুলেছে তাদের লক্ষ্যটা কি? সীমাহীন আকাশ সমান তাদের আশা আকাঙ্ক্ষা। দিনে দিনে দেখবেন বিশাল বিশাল উঁচু কাচের বিল্ডিং, হার্টের হসপিটাল, কোনো অভাব নেই, তাদের যেন টাকা পয়সায় ছড়াছড়ি। তো ওদের রেগুলেটরি মেকানিজম করলে কী হবে, কিছু মানুষ ওখানে পাবে। সরকার যেরকম ইন্স্যুরেন্সের কথা বলেছে, সেরকম সরকার ওভার দ্য টাইম, আমি মনে করি যে গরিব দিনে দিনে গরিব থেকে চলে আসুক, সে পূর্ণ গরিব না থাকুক, তার সব কিছু করার ক্ষমতা হোক, তো যতক্ষণ সে গরিব আছে ততক্ষণ সরকার তাকে ম্যাক্সিমাম সাপোর্ট দিক। মধ্যবিত্ত যে,
তার কাছ থেকে হয়তো অল্প কিছু টাকা নিল, কিন্তু যারা উচ্চবিত্ত টাকার চোটে তারা দেশের ডাক্তারি দুধছাই করে সিঙ্গাপুর, বিদেশ, আমেরিকা, ইংল্যান্ড চিকিৎসা করে বেড়াচ্ছে। এই সমস্ত লোক থেকে সরকারের কিছু টাকা নেওয়ার সিস্টেম করা উচিত। কি করা উচিত আই ডোন্ট নো। কিন্তু আমাদের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় যেটা আছে, মেডিকেল বিশ্ববিদ্যালয়, এখানে যে উন্নত মানের চিকিৎসা হয়, পৃথিবীর যে কোনো গর্ব করার মতো শ্রেষ্ঠ ভালো চিকিৎসা হয়। আমি নিজে ভুক্তভোগী, আমি আমার আত্মীয় স্বজন ওখানে চিকিৎসা করে, আমি ফ্যামিলি চিকিৎসা, আমি অত্যন্ত হ্যাপি যে আমাদের স্ট্যান্ডার্ড এত উপরে চলে গেছে। আপনি যেটা বলছেন যে হ্যাঁ, সরকারি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের হসপিটালের যেই সেবার কথা আপনি বললেন যে সেটা অনেক উন্নত মানের সেবা আছে, কিন্তু কতজন মানুষ আসলে, সাধারণ মানুষ আসলে কতজন মানুষ ওখানে যায়? এবং বেশিরভাগই দেখা যায় যে ওই হাসপাতালে, সরকারি হাসপাতালে একজন কনসালটেন্টের কাছেই কিন্তু যাচ্ছে বেসরকারি পর্যায়ে অনেকগুলো টাকা খরচ করে। ডাক্তারের ফিস একটা থাকে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের টেস্ট করতে হয়। এই বিষয়গুলো নিয়ে যে শেষ পর্যন্ত আসলে একজন সাধারণ মানুষের জায়গা থেকে দেখলে, সাধারণ মানুষের জন্য কিন্তু তার কিন্তু আর যাবার কোনো জায়গা নেই। সে কিন্তু তার যে চিকিৎসা ব্যয়টা, তাকে অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে। 63% চিকিৎসা ব্যয় বহন করে একজন সাধারণ মানুষ। এইটা রাষ্ট্র আমি কিন্তু বলি সেই আপনাকে, তুলনায় এটা করে। এই যে 63, 64 এই যে গানটা অনেকদিন ধরে শোনা যাচ্ছে, এর মানে 3 টাকার মধ্যে 2 টাকা পকেট থেকে যাচ্ছে, 1 টাকা কিন্তু সরকার ঠিকই দিচ্ছে। এবং যে সমস্ত লোক ট্যাক্স দেয় না, 40% লোক, তার উপরের লোক, হয়তো 50% লোক কোনো ট্যাক্সই দেয় না সরকার। আচ্ছা ডক্টর রয়, তারা কিন্তু ওই চিকিৎসা ফ্রি পেয়ে যাচ্ছে। ডক্টর রয়, আমার মনে হয় রুকসানাকে আমি উত্তরটা আমি দেই। আমার মনে হয় যে আপনার ওই প্রথম প্রশ্ন এবং আপনি যে সর্বশেষ যে প্রশ্নটা করলেন, এই প্রশ্নটার একটা ব্যাখ্যা দরকার আছে। তো প্রথম বিষয় হলো যে আপনি বলেছেন যে আমাদের তো চিকিৎসক বা জনবলের ঘাটতি আছে। দ্বিতীয়ত আপনি বলেছেন যে সরকারের প্রস্তুতিটা কেমন। আর তৃতীয়ত আপনি বলছেন যে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ে অবশ্যই সর্বোচ্চ মানের চিকিৎসা আছে, কিন্তু গরিব অথবা হলো যে যারা পারে না তাদের তো হলো তারা আসলে ওই সেবাটা কতটুকু পাচ্ছে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই যে টেকসই উন্নয়ন লক্ষ্য আমরা যেটা বলছি, সেটা কিন্তু 2015 সালের সেপ্টেম্বর মাসে জাতিসংঘে আমরা সবাই অনুমোদন করেছি। তার আগে এই শব্দটা ছিল না। আর তার আগে হলো প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা ছিল। তখন যেটা বলা হতো যে হেলথ ফর অল বাই 2000 AD, এবং তখন ছিল মাত্র মৌলিক স্বাস্থ্য, প্রাথমিক স্বাস্থ্য, মানে সর্বোচ্চ মানের স্বাস্থ্য ছিল না। এরপরে কিন্তু সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য 2015 ছিল। তখন ছিল যে মাতৃমৃত্যু কমাবো, শিশু মৃত্যু কমাবো এবং সংক্রামক রোগ কমাবো। আমরা অর্জন করেছি, সেটা আমরা অবশ্যই বাংলাদেশ অর্জন করেছে। এবং বাংলাদেশ, আপনি বলছেন যে 63% আউট অফ পকেট, তাই না? এর মধ্যেও কিন্তু বাংলাদেশ বিস্ময়করভাবে হলো এটাকে অর্জন করেছে। বাংলাদেশের কিছু সুবিধা আছে। আর এখন আপনি খরচটা কমাবেন, আমি আপনাকে আমি ব্যাখ্যা দিচ্ছি। আচ্ছা, আর এখন যেটা হয়েছে এই যে সর্বজনীন সুরক্ষা মানে কিন্তু এমন কোনো অসুখ নেই যেটা আমি সেবা দেব না। মানে শুধু হলো সংক্রামক ব্যাধি, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু তা নয়, সমস্ত ধরনের রোগের হলো চিকিৎসা দিতে হবে। অর্থাৎ দেশের বাইরে এখন আর চিকিৎসা সেবা নিতে যেতে হবে না সাধারণ মানুষ। না, যেতে হবে না, এটা না, যেতে হবে না, এটা ঠিক নয়। যেতে হবে এটা ঠিক নয়, বরং যেতে যদি হয় রাষ্ট্র তার ব্যবস্থা করবে। এখন রাষ্ট্র কি করছে আমি সেটুকু বলি। প্রথম বিষয় হলো যে অর্থ কিন্তু সীমিত। কয়েকদিন আগে বিশ্ব ব্যাংকের একটা প্রতিনিধি দল আমাদের কাছে এসেছিলেন, এবং আমরা কিন্তু এই সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার কর্মসূচি আমরা এখন পরিকল্পনাই তৈরি করছি। তাদের সাথে আমরা আলোচনা যেটা বললাম যে আমি একটা চমৎকার হাসপাতাল বানালাম, কিন্তু ওই হাসপাতালে যাওয়ার রাস্তা নাই, তাহলে ওই হাসপাতালটা থেকে মানুষের লাভ কী হবে? তাহলে বাংলাদেশে আমরা যে সড়ক পরিবহন ব্যবস্থায় যে আমরা বিনিয়োগ করছি, আমরা বিদ্যুতে যে বিনিয়োগ করছি, আমরা যে নারী শিক্ষায় বিনিয়োগ করছি, আমরা যে মোবাইল টেলিফোনে বিনিয়োগ করছি, এগুলোও কিন্তু স্বাস্থ্যে বেনিফিট দিচ্ছে। কারণ আপনি হাসপাতাল বানিয়েছেন, রাস্তা নাই, তাহলে হাসপাতালে সুফল পাবে না, রাস্তাটাও বানাতে হবে। আমরা কিন্তু এটা করছি, এবং সমস্ত বিষয়ে যখন আমরা করতে যাচ্ছি তখন কিন্তু অবশ্যই স্বাস্থ্যক্ষেত্রে অর্থের কিছু ঘাটতি দেখা দেবে। বাংলাদেশের অনেক সুবিধা আছে। সুবিধাটা কি? বাংলাদেশ ঘনবসতিপূর্ণ এলাকা, বাংলাদেশ সমতল ভূমি, বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্ত 12 ঘন্টায় যাওয়া যায়, বাংলাদেশের মানুষ এক ভাষায় কথা বলে, বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে। কাজে এই যে, এবং আমি যদি ট্রেনিং দিই আমাদের স্বাস্থ্যকর্মীদের, বাংলা ভাষায় ট্রেনিং দিলেই চলে, একাধিক ভাষায় ট্রেনিং দিতে হয়, রাইট। এবং এর ফলে আমরা অল্প টাকায় অনেক বেশি দিতে পারি। এখন দ্বিতীয়ত হলো 63%। যখন আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যা দেই, যখন আমরা সহস্রাব্দ উন্নয়ন মুখোমুখি করেছিলাম, তখন কিন্তু এই কথা ছিল না যে মানুষ পকেট থেকে খরচ করতে পারবে না, সেই জন্য আমরা তখন ওখানে হাত দিই নাই। এখন রাষ্ট্র প্রত্যেকটা নাগরিকের খবর নেবে
এবং আমরা হলো প্রতিরোধ করব। কারণ আপনি যদি মানুষকে অসুখ হওয়ার সুযোগ দেন তাহলে ওর চিকিৎসা করার সামর্থ্য আমাদের থাকবে না। আমরা অসুখ হতে দেব না। বাল্যকাল থেকে মানুষ যেন হলো যে স্বাস্থ্যসম্মত জীবনযাপন করে, এর ফলে অসুখ যেন প্রতিরোধ হয়, তাহলে কিন্তু অনেক পয়সা বেঁচে যাবে। এবং রাষ্ট্র, আমাদের বাংলাদেশের কিন্তু স্বাস্থ্য তথ্য ব্যবস্থা খুবই সুন্দর এবং পৃথিবী এটাকে মডেল হিসেবে নিয়েছে। কমিউনিটি ক্লিনিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন। সারা পৃথিবী বলছে যে কমিউনিটি ক্লিনিকেই কিন্তু সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার প্রথম ধাপ। আমরা বাংলাদেশ এটা করে ফেলেছি, অন্য দেশ করে ফেলে নাই। আমাদের বাংলাদেশ, আমরা ইতিমধ্যে আপনি আগামী 1-2 বছরের মধ্যে দেখবেন যে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের একটা ইলেকট্রনিক্স হেলথ রেকর্ড আছে। উনি যেখানেই যাবেন সেখানেই হলে রেকর্ডটা বের করা যাবে। এর ফলে কোন মানুষের কি অসুখ, তার কখন সাহায্য দরকার, সেটা সরকার নির্ধারণ করতে পারবে। এবং আমি নিশ্চিত পৃথিবীর অনেক দেশ সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বাস্তবায়ন করতে পারবে না, কিন্তু বাংলাদেশ অবশ্যই পারবেন। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে 6 বার জাতিসংঘ পুরস্কার পেয়েছেন, আরো কয়েকবার পাবেন, আমি নিশ্চিত। এই বিষয়টি একটু বলি যে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বা ব্যবস্থা যেটা আমরা বলি না কেন, সরকারিভাবে কতটুকু সেবার দ্বার উন্মুক্ত আছে এখানে? মনে রাখতে হবে যে কোনো দেশে সরকার কিন্তু বেশি দেয় না। ব্রিটেনে যদি আপনি দেখেন সেখানে দেখবেন যে সরকার সব কিছু দিচ্ছে না। অন্যান্য সিস্টেম, প্রাইভেট সিস্টেমরা এগিয়ে এসেছে, তারা কিন্তু সরকারের বাস ভাড়া যেমন, বেসরকারি বাস ভাড়া সেরকম। সেখানে পাশাপাশি তারা রেগুলেটরি মেকানিজমটা, আমি আগেও বলেছি এখনও বলি, সর্বোপরি একটা জিনিস বলবো, সরকার যেটা এখনও করতে চেষ্টা করছে যে পুষ্টি অবস্থার উন্নতি করার জন্য পুষ্টির উপরে যদি আরও ইনভেস্টমেন্ট করা হয়, আর প্রিভেন্টিভ হেলথ, প্রতিরোধমূলক স্বাস্থ্য ব্যবস্থা, টিকা, পরিষ্কার পরিচ্ছন্নতা, পয় নিষ্কাশন, স্যানিটারি, এইসবগুলো, এই প্রিভেন্টিভ অ্যাপ্রোচটা যদি বাড়ানো যায় তাহলে কিন্তু রোগ তৈরি হবে কম। এবং এর মধ্যে ডায়েটারি গাইডলাইন, ডায়েটারি হ্যাবিট, এক্সারসাইজ, জীবন ধারণের রীতিনীতি, এগুলো যদি আমরা আপনাদের মতো টেলিভিশনগুলোতে বলতে সুযোগ পেতাম তাহলে কিন্তু অনেকের কাছে যেত যে কত সহজভাবে আপনি সুস্থ থাকতে পারেন। সুস্থ থাকলে তো আপনার ডাক্তারের কাছে যেতে হচ্ছে না। যেমন আপনি ঘরে ঘুমের থেকে ওঠার পরে আপনি বিছানার পাশে ওঠা বসা করলেন 30, 40, 50 বার, দেখলেন হার্ট, লাংস সব ভালো, কিডনি ভালো, কোনো অসুখ বিসুখ নেই। 16 ঘন্টা পরিশ্রম করেন, কিচ্ছু হবে না। তাই এই যে স্বাস্থ্য সুরক্ষার জন্য শুধু টাকা গুনলে হবে না, মানুষের অভ্যাস পরিবর্তন করে দিতে হবে, যা অল্প পয়সা, বিনা পয়সায় সম্ভব বললে চলে। প্রত্যেকটা খবরের কাগজ, যদি আজকে আমাদের তথ্যমন্ত্রী বলে যে প্রত্যেক খবরের কাগজের উপরে এই 6 বর্গ ইঞ্চি জায়গা স্বাস্থ্যের সুরক্ষার নিয়ম লিখতে হবে, এক এক দিন এক একটা, প্রত্যেকটা খবরের কাগজ যদি লেখে তাহলে দেখেন দিনের মধ্যে পৌঁছে যাবে। প্রত্যেকটা টেলিভিশনকে যদি বলা হয় তোমরা এখানে প্রাইভেট ব্যবসা করতেছো ভালো, কিন্তু জনগণের মঙ্গলের জন্য তোমরা কতটুকু টাইম, এতটুকু টাইম দাও। শুধু স্বাস্থ্য না, অন্যান্য দরকারি ইনফরমেশান, ব্যাংক, বিমা, কৃষি, ডেভেলপমেন্টাল সব সেক্টরের খবর, বা দেশে কি আছে ইনফরমেশন সিস্টেম, এগুলো কিন্তু আমরা দ্রুত, মানুষ যদি জ্ঞানবান হয়ে যায়, নলেজেবল হয়, তাহলে তার তো উন্নতির দেরি হয় না। মানুষ যখন জানবেন যে স্বাস্থ্য সেবা পাওয়া তার অধিকার, তখন কিন্তু সরকারের কাছে এই অধিকার দাবি করবেই, এবং সরকার সেটা দিতে বাধ্য। এটার অর্থ এই না যে সরকার একাই করবে, এটার অর্থ হলো যে সরকারি, বেসরকারি, এনজিও সবাই মিলে করার লক্ষ্য হলো এক, যে প্রত্যেকটা মানুষ তার সর্বোচ্চ মানের সেবা যেন পান। ধন্যবাদ আপনাদেরকে, আমাদের সময়ও ফুরিয়ে এসছে। ধন্যবাদ রুকসানা। সম্মানিত দর্শক, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়টি নিয়ে এর পেছনের যে বড় বড় চ্যালেঞ্জগুলো আছে, কি কি চ্যালেঞ্জ আছে, এবং এই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় আসলে বাংলাদেশ টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে 2030 সালের মধ্যে কি করে তারা এগিয়ে যাবে, এই লক্ষ্যগুলো অর্জন করবে, সেই বিষয়গুলো নিয়ে সব বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ধাপে ধাপে প্রতিটি পর্বে আপনাদের সঙ্গে অংশগ্রহণ করার চেষ্টা করব, আপনাদেরকে তুলে ধরার, আপনাদের মাধ্যমে আলোচকদের মধ্য দিয়ে আমরা তুলে ধরার চেষ্টা করব এই সবগুলো বিষয়। ততক্ষণ পর্যন্ত বিদায়।